আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন ও নৌবাহিনীর সাবেক কর্মকর্তা সোহায়েল 4 দিনের রিমান্ডে, পল্টন থানায় হত্যা মামলা। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নোয়াখালী, ফেনী, মৌলভীবাজারের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। ফুলগাজী, পরশুরামে 11টি বাঁধ ভেঙে দুর্ভোগ। শিক্ষা প্রতিষ্ঠানে এখনও শান্তিপূর্ণ পরিবেশ আসেনি বললেন উপদেষ্টা। সচিবালয়েও প্রায় অরক্ষিত অবস্থায় রয়েছে মন্তব্য। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এস আলমের শেয়ার থাকবে সরকারের জিম্মায়। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন। বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন। এবং বিসিবি থেকে নাজমুল হাসান পাপনের পদত্যাগ। বোর্ড পুনর্গঠন ও দুর্নীতি ন্যূনতম পর্যায়ে আনতে চান নতুন সভাপতি ফারুক আহমেদ। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। অস্ট্রেলিয়ার জাঁকজমকপূর্ণ মিনা বাজার আয়োজনের খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও নৌবাহিনীর সাবেক কর্মকর্তা এম সোহায়েলকে 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। পল্টন থানার হত্যা মামলায় রিমান্ড চেয়ে তদন্ত কর্মকর্তা আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। রিপোর্ট এনামুল কবির রূপমের। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের দল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন ছিলেন জাতীয় সংসদের সদস্য, আর নৌবাহিনীর সাবেক রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। তারও আগে ছিলেন পুলিশের এলিট ফোর্স র্যাবের মুখপাত্র। বুধবার দুপুরে পল্টন থানা এলাকায় নবীন তালুকদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে চায় পুলিশ। এই মামলায় আরো কারা কারা জড়িত আছে তাদেরকে বের করার জন্য এই আসামিদেরকে রিমান্ডের প্রয়োজন। এজাহার এবং রিমান্ডের দরখাস্তের গুণাগুণের উপরে ভিত্তি করে বা পর্যালোচনা করে তিনি আসামিদের বিরুদ্ধে 4 দিনে রিমান্ড মঞ্জুর করেন। পরে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তাদেরকে মিন্টু রোড ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নোয়াখালী, ফেনী ও মৌলভীবাজারের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার সিলোনিয়া, মুহুরী এবং কহুয়া নদীর 11টি ভাঙা বাঁধ দিয়ে পানি প্রবেশ করেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। কয়েকদিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে পুরো নোয়াখালী। টানা 1 সপ্তাহের ভারী বর্ষণে জলাবদ্ধতা দেখা দিয়েছে জেলার 9টি উপজেলায়। বসতঘর, গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। বুধবার থেকে জেলার সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। অনেক পানি, হাঁটতে পারতেছি না, সব ভিজে যাচ্ছে। আপনার বাড়িঘরে জল উঠে গেছে, মানে সব কিছুতে আমরা হ্যারাস হইতেছি। বাড়িঘরে সব জায়গায় পানি, এবং হচ্ছে যে বর্তমানে এই রাস্তাঘাটে পানি উঠে গেছে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এবং কোর্টে মাছ পানি একেবারে কিছুই নেই, সব আমাদের বাড়ি থেকে বাইরে এতটুকু পানি। জেলা প্রশাসন বলছে ইতোমধ্যে বিভিন্ন অবৈধ বাঁধ কেটে পানি প্রবাহ স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে। আমাদের স্কুল আমরা বন্ধ ঘোষণা করেছি এবং লোকজনকে আমরা ইতিপূর্বে আমাদের উপজেলা নির্বাহী অফিসের মাধ্যমে যেখানে তাদের শুকনো খাবারে দেওয়া দরকার সেই শুকনো খাবার আমরা দেওয়ার চেষ্টা করছি, এবং আশ্রয় কোনো কোনো উপজেলায় কিছু লোকজন স্কুল ঘরে এসেছে, সেখানেও আমরা তাদেরকে তাদের যে খাবারটি সেটা দেওয়ার চেষ্টা করছি। ফেনীর মুহুরী, কহুয়া ও
সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি অংশে পানি প্রবেশ করে 100 গ্রাম প্লাবিত হয়েছে। রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলি জমি ও মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। 2 উপজেলার প্রায় 25,000 পরিবার এখনও পানিবন্দী। মৌলভীবাজার জেলার মনু ও ধলাই নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কমলগঞ্জ উপজেলার ধলাই নদের কয়েকটি স্থানে ভাঙন ও কুলাউড়ায় মনু নদের প্রতিরক্ষা বাঁধ উপচে পানি প্রবেশ করে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কুমিল্লার গোমতী নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে শতাধিক পরিবার বাঁধের উপরে আশ্রয় নিয়েছেন। জেলা প্রশাসন বলছে, কোথাও বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণে রাখা হয়েছে। কয়েকটি ঝুঁকিপূর্ণ স্থানে সাময়িক মেরামতও করা হয়েছে। ভারতের পাহাড়ি ঢলের তোড়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার স্থলবন্দর তলিয়ে গেছে। পানি উঠেছে আশপাশের অন্তত 10টি গ্রামে। পানির তোড়ে গাজীর বাজার এলাকার অস্থায়ী সেতু ভেঙে আখাউড়া আগরতলা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সাদিও মোর, চ্যানেল আই। শিক্ষা প্রতিষ্ঠানে এখনও শান্তিপূর্ণ পরিবেশ আসেনি। এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ। সচিবালয় অরক্ষিত বলেও মন্তব্য করেন তিনি। উপদেষ্টা জানিয়েছেন, নতুন বছরের পাঠ্যপুস্তকে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। বিস্তারিত রফিকুল বাশার রিপোর্টে। অন্তর্বর্তী সরকার গঠনের প্রায় 2 সপ্তাহ পরও পুরোপুরি স্বাভাবিক হয়নি দেশের সার্বিক পরিস্থিতি। অচল অবস্থা শিক্ষা প্রতিষ্ঠানেও। এই পরিস্থিতি নিয়ে চিন্তিত শিক্ষা উপদেষ্টা। শিক্ষার্থীরা আন্দোলন করে যে পরীক্ষা বাতিল করল তা দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। যেই পরিস্থিতি দেখা দিয়েছে, এখনও তো সারা দেশে আমরা শান্তি শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে পারিনি। সেটা বিশেষ করে গতকাল যেভাবে বা প্রশাসনের সর্বোচ্চ স্থানে যেভাবে আন্দোলন হয়েছে সেক্রেটারিয়েটের ভিতরে, সেটা তো খুবই দুঃখজনক এবং আগে কখনো সেটা হয়নি। আমার নিজের মনে হয়েছে যে এই পরিবেশটা আরও কিছুদিন আমাদের সামলাতে হবে। এর মধ্যে এত বিভিন্ন জায়গায় যে পরীক্ষা কেন্দ্রগুলো, সেগুলোর যে অবস্থা, কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক জায়গায় অনেক কাগজপত্র নষ্ট হয়েছে এবং সেইখানে নিরাপদ পরিস্থিতিতে শিক্ষার্থীরা নিরাপত্তা বোধ করবে কিনা এবং সেখানেও যদি 2 পক্ষ থাকে তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে কিনা। এবং সবচেয়ে বড় কথা যে প্রশ্নপত্রগুলোর যে গোপনীয়তা, এটা এখনকার যে পরিবেশ, এখানে কে যে ভিতর থেকে কি করে বসে এবং কোনো একটা চক্রান্ত যে কোনো পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করার যথেষ্ট সুযোগ এখানে অনেকের আছে। উপদেষ্টা জানান, নতুন বছরের পাঠ্যপুস্তকের মলাটসহ ভেতরের বিষয়বস্তু পরিবর্তন করা হবে। অন্তত পরীক্ষা দিয়ে মূল্যায়নটার ব্যবস্থা করতে হবে। ক্লাস 9-এ যারা আছে তাদের তো অনেক দূর হয়ে গেছে, কিন্তু এই মূল্যায়ন পদ্ধতি না দিয়ে অন্তত কিছু দূর পড়িয়ে মূল্যায়নটা পরীক্ষার ভিত্তিতেই যাতে হয়। কমিটি তৈরি করে দিচ্ছি। আমি তো সব বিষয়ের বিশেষজ্ঞ না। টেক্সট এক্স্যাক্টলি কী হবে ন্যূনতম করতে হবে, কারণ সময় নাই। আগামী বছর 9ম শ্রেণী থেকে আবার বিষয়ভিত্তিক, অর্থাৎ মানবিক, বিজ্ঞান, বাণিজ্য আলাদা থাকবে। দ্রুত সময়ের মধ্যে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য নিয়োগ। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। ভারতের সাথে বন্ধু প্রতিম সম্পর্ক রেখে তিস্তা সহ অভিন্ন নদী নিয়ে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। প্রয়োজনে আন্তর্জাতিক অঙ্গনে যাওয়ার কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। পলিথিন বন্ধে সেপ্টেম্বর থেকে অভিযান শুরু হবে বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। সচিবালয়ে পরিবেশ ও বন এবং পানি উপদেষ্টার সাথে বৈঠক করেন বিশ্বব্যাংকের প্রতিনিধিরা। পরে সরকারের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান উপদেষ্টা। জানান, তিস্তা সহ ভারতের সাথে অভিন্ন নদীতে নিজেদের অধিকারের বিষয়ে দেশটির সাথে কথা বলবে অন্তর্বর্তী সরকার। অভিন্ন নদীগুলো নিয়ে ভারতের সাথে আমরা কথা বলবো। ভারত আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী।
বাংলাদেশের স্বাধীনতার সাথে তার একটা সম্পর্ক আছে। ভারতের সাথে আমরা অতি অবশ্যই আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা টিকিয়ে রাখবো। আমাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো আমরা জোরালোভাবে পেশ করব। পরিবেশ ও বন এবং পানি উপদেষ্টা আরও জানান, শীত মৌসুম শুরুর আগেই বায়ু দূষণ কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশের নদীর জীবন যাতে ঠিক থাকে, বাংলাদেশের নদীর নির্ভর জনগোষ্ঠী যাতে তাদের ন্যায্য অধিকারটুকুন দাবিগুলো উত্থাপন করতে পারে, সেই ব্যবস্থা আমরা নিশ্চয়ই নেব। এবং আন্তর্জাতিক যে নর্মসগুলো আছে, আইনগুলো আছে, এগুলো আমরা তুলে ধরব। বাংলাদেশের মানুষকে আশা হারালে চলবে না। দেয়া না দেয়া আমার ক্ষমতার মধ্যে নেই, কিন্তু আমাকে তো সবসময় আমার কথাটা বলতে থাকতে হবে। সেই কথাটা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে। সবচেয়ে দূষিত নদী এবং দূষণকারী প্রতিষ্ঠানের তালিকা দিতে বলা হয়েছে পরিবেশ অধিদপ্তরকে। রাস্তায় গাড়ির যত্রতত্র হর্ন বন্ধ করতে ঢাকার 10টি স্থানে অভিযান শুরু করা হবে। শিক্ষার্থীদের সাথে নিয়ে এই কার্যক্রম শুরু করার কথা জানান পরিবেশ ও বন উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। এস আলম মুক্ত হচ্ছে ইসলামী ব্যাংক। তার মালিকানায় থাকা ইসলামী ব্যাংকের শেয়ার বিক্রি করে ঋণ সমন্বয় করবে সরকার। একই সাথে পরিচালনা পর্ষদ ভেঙে স্বতন্ত্র পরিচালক দিয়ে ছোট বোর্ড গঠন করে দিবে বাংলাদেশ ব্যাংক। সাবেক গভর্নরের দায়ের বিষয়ে প্রশ্নের জবাবে আহসান এইচ মনসুর বলেন, প্রয়োজনে পদত্যাগ করবেন, তারপরও তাকে দিয়ে কোনো অন্যায্য কাজ করানো যাবে না। রিজভিনাজের রিপোর্ট। 2017 সালে সরকারের বিভিন্ন বাহিনীর সহযোগিতায় অস্ত্রের মুখে ইসলামী ব্যাংক দখলে নেয় এস আলম। বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংকটির প্রায় 82% শেয়ারের মালিক বনে যান তিনি। এরপর বিভিন্ন কায়দায় ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা বের করে নিয়েছেন এস আলম। এস আলম গ্রুপের শেয়ার হোল্ডিংটাকে আমরা সরকারিভাবে টেক ওভার করবো আইনগতভাবে, এগেনস্ট তার লায়াবিলিটিস। তারা যদি পুরো টাকা শোধ করে দেয় মালিকানা ফেরত পেতেও পারেন, কিন্তু আমার তো মনে হয় না যে তাদের সেই উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যের ন্যায়ও নেই। অ্যান্ড দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইসলামিক ব্যাংক। তাদের যে সাইফন করার ইচ্ছা ছিল সেটা তারা করে ফেলেছে, যা নেওয়ার নেওয়ার সেটা লুট করে ফেলেছে তারা। কাজেই এখন এই যে ভগ্নাদশা আছে সেটাকেই উদ্ধার করতে হবে। এখান থেকে আমরা অবশ্যই 100 টাকা পাবো না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেটুকু পাওয়া যায় সেটুকুই চেষ্টা করতে হবে। ব্যাংক খাতে নৈরাজ্য এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর অবস্থান নতুন গভর্নরের। আগামীতে কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হোক, এটা আমরা কেউ চাই না। যার যদি কোনো গ্রিভেন্স থাকে আমার দরজা খোলা আছে, ওনারা এসে বলতে পারেন, আমি চেষ্টা করব যদি এটা জেনুইন হয় সেটাকে অ্যাড্রেস করার জন্য। কিন্তু অযৌক্তিক কোনো দাবি মানা আমার পক্ষেও সম্ভব না। দরকার হলে আমাকে পদত্যাগ করতে হবে, কিন্তু আমি অযৌক্তিক দাবির কাছে চাপে সাইন করে আমি বের হয়ে যাব, সেটা হবে না। ওই সাইনের সাথে আমার পদত্যাগপত্র একসাথে যাবে। তাইলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমরা একটা বোর্ড, ছোট আকারের একটা বোর্ড আমরা ওখানে বসিয়ে দেব, যেটা ইমিডিয়েটলি এটাকে রক্ষণাবেক্ষণ করবেন এবং চেষ্টা করবেন এটাকে দাঁড় করিয়ে রাখতে, যাতে এটা ধসে না যায়। এবং পরবর্তীতে যারা শেয়ার নিয়ে আসতে পারবেন, কিনতে পারবেন, তাদের কাছে আমরা এটা হস্তান্তর করব। 5ই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর আর্থিক খাতের সর্বনাশের অন্যতম কারিগর এস আলমকে আইনের আওতায় আনার পথ সুগম হয়েছে। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। চীনের রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন। অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের সমর্থন আছে বলেও জানান চীনা রাষ্ট্রদূত। এক সংবাদ সম্মেলনে ছাত্র রাজনীতি নয়, ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ছাত্রদল। রাহুল রায়ের রিপোর্ট। সোমবার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। এর দুদিন পর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বৈঠক করেছেন দলটির শীর্ষ নেতাদের সঙ্গে। ঘণ্টাখানেকের বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও ছিলেন স্থায়ী কমিটির 2 সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ডক্টর আব্দুল মঈন খান। চীনের
রাষ্ট্রদূতের এই বাংলাদেশ কার্যালয়ে আসাটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি এবং একই সঙ্গে চীনের রাষ্ট্রদূতকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনি তার দূতাবাসের দায়িত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে আমাদের অফিসে এসেছিলেন এবং তারা আমাদের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা গ্রিটিংস দিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও তারা একই সঙ্গে গ্রিটিংস দিয়েছেন এবং তারা মনে করেন যে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর হবে এবং আমাদের বাংলাদেশে তাদের যে বিনিয়োগ জনগণের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য, সেটা আরো বৃদ্ধি পাবে। চীনা রাষ্ট্রদূত জানান বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক ভবিষ্যতে আরো গভীর হবে। বাংলাদেশের উন্নয়নে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন। Our policy that China will persist our cooperation of non-interference into internal affairs of any country. We hope on the leadership of this interim government, Bangladesh will have a stability and bring Bangladesh into normal track of development and will bring all the people of Bangladesh to move forward. And China also committed, we will support independence, sovereignty and territorial integrity of Bangladesh. রাজধানী নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছাত্র রাজনীতি নয়, ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ছাত্রদল। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত হওয়া সংগঠনের ৪৯ জনের তালিকাও প্রকাশ করে ছাত্রদল। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন নাজমুল হাসান পাপন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জরুরি বোর্ড সভায় ভার্চুয়াল পরিসরে যুক্ত হয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি। নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বিসিবির নতুন সভাপতি হয়েছেন সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। এছাড়া বিসিবির নতুন পরিচালক নির্বাচিত হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। এর আগে মঙ্গলবার বিসিবির পরিচালকের পদ থেকে সরে দাঁড়ান জালাল ইউনুস। জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন, নির্বাচক ও প্রধান নির্বাচকের কাজ শেষে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন ফারুক আহমেদ। বাংলাদেশের ক্রিকেটের হট সিটে বসার পর নিজের কর্মপরিকল্পনার কথা শুনিয়েছেন তিনি। জানিয়েছেন নানা কারণে বিতর্কিত কার্যক্রমে সুনাম ক্ষুণ্ণ হওয়া বিসিবির সিস্টেম রিবিল্ড করতে চান, দুর্নীতির অভিযোগের তদন্ত চান। রিপোর্ট সাইদুর রহমান শামীমের। দেশকে আন্তর্জাতিক ক্রিকেটের নেতৃত্ব দেওয়ার পর ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পান। উপমহাদেশে ভারতের সৌরভ গাঙ্গুলির পর দ্বিতীয় নজির গড়লেন বাংলাদেশের ফারুক আহমেদ। আগের কমিটির পরিচালকদের ভোটেই বিসিবি বিগ বস হয়ে মিডিয়ার মুখোমুখি হয়ে শ্রদ্ধা জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের। বিসিবিকে নিয়ে কর্মপরিকল্পনা পেশের পর ৯৪-এর আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া নতুন সভাপতি কথা বলেন বিসিবির সিস্টেম রিবিল্ড ও গঠনতন্ত্রে কিছু পরিবর্তনের বিষয়। আমি সভাপতি থাকা অবস্থায় যতটুকু সম্ভব একটা সুন্দর সিস্টেম দাঁড়া করাতে চাই এবং আপনার এটা পুরনো কথা যে আমি যে একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমি পদত্যাগ করেছিলাম, তো সেটাতে আমার আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি থাকবে যাতে সিস্টেমটা আমরা তৈরি করতে চাই। এবং আমাদের যেই গঠনতন্ত্রটা আছে যার মাধ্যমে আমরা ডিরেক্টররা নির্বাচিত হই এবং ইভেনচুয়ালি প্রেসিডেন্ট, এই গঠনতন্ত্রের ব্যাপারে আমার চিন্তা করতে হবে যে এক্স্যাক্টলি আমাদের জন্য সবচেয়ে ভালো কি হয়। বিগত দিনের অনিয়ম, দুর্নীতির তদন্ত এবং দোষীদের শাস্তির পাশাপাশি নিজের সময়কালে বিসিবির দুর্নীতিকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসার প্রত্যয় জানান নতুন সভাপতি। এটা কিন্তু আমার একটা বিরাট দায়িত্ব হবে যে সিস্টেমটা ঠিকমতো কাজ করছে কিনা এটা এনশিওর করা দরকার। আমি যদি টপ জায়গা থেকে যদি ওই কাজটা করতে পারি, অ্যাটলিস্ট চেষ্টা করে শুরু করতে পারি, তাহলে আমার মনে হয় আপনার যে আশঙ্কাটা আপনি যারা আছেন তারা কিন্তু অনেক সময় সিস্টেমের জন্য কিছুটা এদিক সেদিক চলে যায়, যখন আপনি কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকে না তখন কিন্তু আপনি চেষ্টা করেন যে অনেক কিছু করার। সো ওইটা আমরা চেষ্টা করব। টাইগারদের শ্রীলঙ্কান কোচ হাতুরা সিংয়ের পারফরমেন্স ও প্রয়োজনীয়তা নিয়ে একসময় প্রশ্ন তোলা বিসিবির নতুন সভাপতি তার আগের অবস্থানেই আছেন। জাতীয় দলে নির্বাচনে স্বাধীনতা দিতে চান নির্বাচকদের। আমি বোর্ড প্রেসিডেন্ট হিসাবে আমি সিলেক্টেডদের
ম্যাক্সিমাম স্বাধীনতা দেওয়ার চেষ্টা করব। আগামীতে যোগ্য দেশি কোচ ও গ্রাউন্ড স্টাফ নিয়োগ দেওয়া এবং কর্মকর্তা কর্মীদের কাজের জবাবদিহিতা নিশ্চিতের কথাও জানিয়েছেন বিসিবির বিগ বস। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কয়েকশো ব্যক্তির বিরুদ্ধে আরও 4টি অভিযোগ দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। অভিযুক্তদের তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও 14 দলের নেতারা আছেন বলে জানিয়েছেন আইনজীবীরা। চট্টগ্রাম, ঢাকার মিরপুর ও ময়মনসিংহের নিহত শিক্ষার্থীদের স্বজনরা এই অভিযোগগুলো করেন। অভিযোগকারীদের আইনজীবী গাজী MH তামিম জানিয়েছেন, অভিযোগগুলো 2টি মামলায় অন্তর্ভুক্ত করে তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা। এই গুলি করার জন্য, এই মারার জন্য তাদেরকে উৎসাহ দিচ্ছেন, এটাই হলো কমন রেসপন্সিবিলিটি। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জুলাই গণহত্যাকে মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা হিসাবে আরেকটি অভিযোগ দায়ের করেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী নওফেল সহ বেশ কয়েকজনকে এখানে আসামি করেছি। রাষ্ট্রীয় মদদে যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠন হয়, তার প্রেক্ষিতে আজকে আমরা 2টা মামলা ফাইল করি। 2জন 18 তারিখ এবং 19 তারিখের ঘটনায় আলাদা আলাদা 2জন ব্যক্তি মারা যায় এবং ওই 2জন ব্যক্তির পক্ষে তাদের বাবা আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বরাবর 2টি অভিযোগ দাখিল করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিজিবি হাসপাতালে ভর্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সবাই ভালো আছেন, তাদের বিশ্বমানের চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের চিকিৎসায় সরকারের পাশাপাশি সবাইকে নিজ নিজ জায়গা থেকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন আহত বিজিবি সদস্য ও শিক্ষার্থীদের খোঁজ খবর নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় বিজিবি হাসপাতালে ভর্তি আছেন 41 জন। এর মধ্যে 19 জন বিজিবি সদস্য, বাকি 22 জন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এখানকার পরিবেশও যেরকম সুন্দর, এখানে ট্রিটমেন্টের ব্যবস্থা খুব ভালো। এখানে ডাক্তার যারা আছে খুবই নামি দামি ডাক্তার এবং তারা খুব ভালোভাবে তাদের কেয়ার নিচ্ছে। তা আপনারা সবাই দোয়া করবেন। আর আপনাদের কাছে হলো আমার একটা বড় অনুরোধ, এই হসপিটালগুলিতে আপনারা যত কম যান, যেহেতু যদি ইনফেকশন হয়ে যায়, ইনফেকশন কিন্তু এই ভিজিটের থেকে বেশি ছড়ানোর সম্ভাবনা থাকে। নিরাপদ খাদ্য যোগানে কৃষি নিয়ে সব মানুষের মাঝেই ভাবনার একটা পরিবর্তন আসতে শুরু করেছে। কম বেশি সবাই নিজের খাদ্য নিজে উৎপাদনে আগ্রহী হচ্ছেন। বিষমুক্ত ও নিরাপদ খাদ্য প্রাপ্তির প্রত্যাশায় নাগরিকরা গড়ছেন ছাদ কৃষি। বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন শাইখ সিরাজ। হাফসা আলম ও শাহ আলম স্বপন দম্পতি দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে এখন দেশে বসবাস করছেন। সবুজ উদ্ভিদের কাছাকাছি থাকতে ঢাকার মহাখালীতে 7তলা ভবনের ছাদে গড়েছেন ছাদ কৃষি। যেটা সুইজারল্যান্ডে ছিলাম, চলে আসার পরে সবুজ মিস করতেছিলাম, প্রচন্ড সবুজ। আপনি ছিলেন সুইজারল্যান্ড? জি, আপনারা ছিলেন। তারপর যখন এই বাড়িটা করলাম, তো আমাদের এই এলাকায় তখন সব জায়গায় শুধু বিলবোর্ড দিত, বড় বড়। তো একজন আমাদেরকে অফারও দিল যে অনেক বড় বিলবোর্ড দিবে, ভাড়া নিতে চাচ্ছে ছাদ। হ্যাঁ, 24 লাখ টাকা দিতে চাইলো। আমি আমার হাজবেন্ডকে বললাম যে তুমি 24 লাখ টাকা পাবা, কিন্তু তুমি যদি আমাকে এমন একটা ছাদ বাগান বানিয়ে দাও, আমি অনেক হাসবো। আমার হাসির ভ্যালু বেশি না ওই টাকার ভ্যালু বেশি? ও বললো, তুমি হাসলেই তো সব ঠিক। এখান থেকে মিটছে পরিবারের সবজি চাহিদার কিছু অংশ। ফলের মধ্যে কি কি করেন? আম করেন, পেয়ারা করেন। এটা কি দেশি বড়ই? হ্যাঁ, দেশি বড়ই। আখটা তো এটা কি ফিলিপিনো আখ? না, এটা বাংলাদেশি আখ। এটা হলো আমি ফরিদপুর থেকে নিয়ে আসি। তো আমার গাছে 15-20টা ঢেঁড়স হয়, আমার হয়ে যাচ্ছে। 10টা করলা হয়, আমি ভাজি খাচ্ছি। কতগুলো লেবু হয়, আমি লেবু খাচ্ছি। আমার সবজি কিনতে হয় খুবই কম। এবং মোটামুটি আপনি তো এটা নিজের উৎপাদন করা এবং ফ্রেশ, একদম ফ্রেশ। ব্যস্ত নগরের মাঝে এই অংশটুকু যেন সবুজ প্রশান্তিময় অঞ্চল, যা এই পরিবারের নতুন প্রজন্মকে যোগাচ্ছে অনুপ্রেরণা। পরিবারটির পরের প্রজন্ম অনুধাবন করে শহরকে সবুজে ছেয়ে দিতে হবে, হোক সে ছাদ কৃষি কিংবা আঙিনা কৃষি কিংবা সবুজের আস্তরণ বাড়ানো।
ইট পাথরের এই শহর ভবিষ্যতের জন্য যে অন্ধকার বয়ে আনছে সেটা তারা পরিষ্কার বুঝতে পারছে। এরকম ছাদ কৃষি দিয়ে পুরো দেশটা ভরে যাক, এটাই তাদের প্রত্যাশা। ঢাকার মহাখালীর শাহ আলম এবং হাফসা আলমের ছাদ কৃষি থেকে শাহিক সিরাজ, চ্যানেল আই। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বিকেল ৩টা ৫ হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। সংবাদে এরই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর আরও যা থাকছে। ফারিয়া স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। স্বাস্থ্য ব্যবস্থাপনাকে একটি জটিল, বহুমুখী এবং যৌক্তিক খাত উল্লেখ করে এই খাতের সংস্কারে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন। বিশিষ্টজনেরা আরও বলেছেন, স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য সেবার অধীনে গুরুত্বপূর্ণ এই খাতের উন্নয়নে ৩ থেকে ৭ সদস্যের কমিশন গঠন করে তা বাস্তবায়ন করতে হবে। জান্নাতুল বাকিয়া কেকা রিপোর্ট। স্বাস্থ্য খাতের মধ্যে স্বাস্থ্য শিক্ষায় এমবিবিএস, ডেন্টাল, নার্সিং ইনস্টিটিউট ছাড়াও আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ইউনানি, হার্বাল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। স্বাস্থ্য খাতটা বেশ একটা জটিল খাত। আমি বলবো এটা একটা যৌগিক খাত। এখানে যেরকম মেডিকেল এডুকেশন আছে, এমবিবিএস আছে, পোস্ট গ্রাজুয়েট আছে, নার্সিং আছে, প্যারামেডিক আছে, এটা হেলথের ভিতরে শুধু এডুকেশনই কিন্তু একটা বড় সেক্টর। এখন যে প্রবলেমগুলো চলছে সেটা একদিকে খেয়াল রাখতে হবে। আর স্বাস্থ্য খাতের কিন্তু ব্যাপক পরিবর্তন দরকার। এই জন্য আমাদের স্বল্পমেয়াদী কিছু পরিবর্তন দরকার এবং দীর্ঘমেয়াদী পরিবর্তনের জন্য একটা সুচিন্তিত রূপরেখা দরকার। আর স্বাস্থ্যসেবা বিভাগে সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে সরকারি মেডিকেল কলেজ ছাড়াও বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনোসিস সেন্টার রয়েছে। আজকে আমি দাবি করলে যে আজকেই আমাকে এখন দিয়ে দিতে হবে এমন তো না। তারা দাবি করুক, তাদের দাবিগুলো বিবেচনা করে একটা নির্দিষ্ট সময় পরে, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস পরে তাদের দাবিগুলো মেটানো যাবে। সব কিছুতে একটা সিস্টেম আছে, তাই না? যারা দেশপ্রেমিক, যারা সৎ, আগের গভর্নমেন্টকে ধরেন যে অন্ধভাবে সাপোর্ট করেছে, এই রকম বাদ দিয়ে যারা আছে তাদেরকে স্বপদে রেখে আস্তে আস্তে কারেকশন করতে হবে। কারণ আমাদের সিস্টেমে তো লোক নাই যে আমি সব লোকগুলোকে বের করে দিলাম, তারপরে আমি পরিচালনা করব কাকে দিয়ে। চিকিৎসকদের পদবি ব্যবহারই স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসির নির্দেশনা মানা জরুরি। জনগণের ভিতরে এমনি ধরেন যে কনফিউশন আছে যে আমরা সবাইকে ডাক্তার মনে করি, আমরা ওষুধের দোকানে যে কম্পাউন্ডার তাকেও ডাক্তার মনে করি, যে হেলথ ওয়ার্কার গ্রামে আসতেছে তাকেও ডাক্তার মনে করি, আবার এমবিবিএস ডাক্তার কো ডাক্তার। এই ধরনের কনফিউশন যখন আসে তখন এই কনফিউশনগুলোকে আমরা সারা জীবন রেখে দিব, নাকি কনফিউশনগুলো আস্তে আস্তে আমরা এই কনফিউশনগুলোকে পরিত্যাগ করার চেষ্টা করব। স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের সাবেক এই পরিচালক মনে করেন, মেডিকেল শিক্ষার মান উন্নয়নে চিকিৎসক হিসেবে কাজ শুরুর জন্য বিএমডিসির সনদ পরীক্ষা ভিত্তিক হওয়া উচিত, আর সনদ নবায়ন করতে হবে কমপক্ষে 5 বছর পর পর। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। গাজার খান ইউনিস থেকে 6 ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করা হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গোয়েন্দা সংস্থা শিন বেতের সাথে যৌথ অভিযান চালিয়ে জিম্মিদের মরদেহ উদ্ধার করা হয়। খান ইউনিসে ইসরায়েলি সামরিক হামলার সময় একটি টানেলে গ্যাস লিক হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জিম্মি ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে একটি ফোরাম গঠন করে বাকি জিম্মিদের চুক্তির মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। গাজার ইসরায়েলি হামলায় অব্যাহত রয়েছে। সবশেষ 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় আরও 52 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে 10 মাস ধরে চলা যুদ্ধে গাজায় 40,173 ফিলিস্তিনি নিহত হন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যুদ্ধবিরতি চুক্তির আহ্বান জানিয়েছেন। তবে ইসরায়েল ও হামাসের মধ্যকার এই চুক্তির বিষয়টি নিশ্চিত না করেই তিনি মধ্যপ্রাচ্য সফর শেষ করেছেন। এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। দেশের চলচ্চিত্রের কালজয়ী অভিনেতা নায়ক রাজ্জাককে হারানোর 7 বছর আজ। 2017 সালের এই দিনে 75 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। 1966 সালে 13 নম্বর ফেকু ওস্তাগার লেন চলচ্চিত্রে একটি ছোট চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার অভিষেক। একই বছর জহির রায়হানের বেহুলা চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নিজের অবস্থান পাকাপোক্ত করেন রাজ্জাক।
প্রায় 50 বছরের অভিনয় জীবনে বেহুলা, আগুন নিয়ে খেলা, এতটুকু আশা, নীল আকাশের নিচে, জীবন থেকে নেয়া, অবুঝ মন, রংবাজ, ওরা 11 জন, আলোর মিছিল, অশিক্ষিত, ছুটির ঘণ্টা, বড় ভালো লোক ছিল ও আমার দেশের মাটি সহ প্রায় 500টি বাংলা ও উর্দু ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাক। সংস্কৃতিতে বিশেষ ভূমিকা রাখায় সরকার 2015 সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেন তাকে। নিটল টাটা, বিশেষ সংবাদ। সিডনির অন্যতম বৃহত্তম নারী সংগঠন বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার আয়োজনে তৃতীয়বারের মতো মিনা বাজার অনুষ্ঠিত হয়েছে। সিডনির গ্রেগ পার্সিভাল কমিউনিটি সেন্টারে সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত চলে জাঁকজমকপূর্ণ এই মিনা বাজার। খণ্ডকালীন ও স্বল্প পুঁজির নারী উদ্যোক্তাদের সহায়তা করার লক্ষ্যেই ছিল মিনা বাজারের আয়োজন। নারী উদ্যোক্তাদের বিভিন্ন বুটিক্স, শাড়ি, রকমারি পোশাক, গহনা, মেহেদি সহ বিভিন্ন স্টল ছিল মিনা বাজারে। এই উপলক্ষে অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার উপদেষ্টা ডাক্তার জেসি চৌধুরী। উপস্থিত ছিলেন ক্লাবের জেনারেল সেক্রেটারি শিরিন আক্তার, প্রেসিডেন্ট রাহেলা আরেফিন সহ ক্লাব সদস্যরা। কৃষি সংবাদ। দিনাজপুরে বিলম্বিত জাতের গৌরমতী আম চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন প্রবাসী জাহিদুর রহমান। সাফল্য দেখে এই আমের বাগান গড়ে তুলতে আগ্রহী হয়ে উঠেছেন এলাকার অনেক চাষি। দিনাজপুর থেকে শাহ আলম শাহির পাঠানো তথ্যচিত্রে সুলতানা হিমুর রিপোর্ট। দিনাজপুরের পাবড়ি গ্রামের প্রায় 5 একর জমিতে গড়ে উঠেছে গৌরমতী আমের 5টি বাগান। ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে এই আম চাষ করছেন আমেরিকা প্রবাসী মোহাম্মদ জাহিদুর রহমান। বাজারে যখন কোনো আম নেই তখন গৌরমতী জাতের এই আম উত্তোলন শুরু হয়েছে এখানে। 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আমের মৌসুম। এই বাগানের যাবতীয় কাজ আমি দেখাশোনা করি। গৌরমতী আম এই বাগানের পরিমাণ হচ্ছে প্রায় 5 একরের মতো। এখানে আমার প্রতিনিয়ত 5 থেকে 6 জন লোক কাজ করে। আমের ফলন ভালো, আর গত বছরের চেয়ে এবার আরও ভালো। মানুষ আগ্রহী আমের দেখে এবং আম অনেক বেশি। আমার বড় আব্বু প্রবাসী, তবে এই বাগান অনেক বড়, বাহির থেকে লোকজন আসে। আমি পড়াশোনা করি, আবার পড়াশোনার পাশাপাশি এই আমগুলো দেখি, মানে আমাকে এই প্রকৃতির দৃশ্যটা খুব ভালো লাগে। ভাইরাসমুক্ত, সুস্বাদু ও মৌসুমের সর্বশেষ জাতের কারণে লাভজনক হওয়ায় এলাকার অনেকেই এই আম বাগান গড়ে তুলতে আগ্রহী হয়ে উঠেছেন। বাগান দেখে খুব ভালো লাগলো। বাগানে প্রচুর আম আসছে এবং এইরূপ আম বাগান করার জন্য আমারও মনে খুব উৎসাহ সৃষ্টি হয়েছে এবং আমি এই বাগান করব। আমার বাগান দেখতে ভালো লাগে, এই বাগানটা এত সুন্দর করছে, আমারও ইচ্ছা এই বাগান একটা করার ইচ্ছা। এই আমটা চওচা অনেক পাতলা এবং আঁটি চিকন, আঁশ মুক্ত, আঁশ নেই এবং আমটা খুব লেটে হয়, খুব দেরিতে হয়। এই কারণে আমটার মোটামুটি বাজার মূল্য অনেক ভালো পাওয়া যায় এবং এই আমটা বিষ মুক্ত এবং প্যাকেটিং করা খুব ভালো আম এটা। গৌরমতী এই আম মূলত ল্যাংড়া এবং আশিনা আমের সংমিশ্রণ। 2012 সালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এই জাতের উদ্ভব হয়। সুলতানা হিমু, চ্যানেল আই। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। চাঁদপুরে বিলুপ্তপ্রায় প্রজাতির বাজ পাখি উদ্ধার করেছে স্থানীয় এক দম্পতি। পাখিটিকে সুস্থ করে তুলতে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিলুপ্তপ্রায় বাজ পাখিটিকে দেখতে ভিড় করছেন স্থানীয়রা। তবে জানানোর পরেও পাখিটির বিষয়ে কোনো উদ্যোগই নেয়নি স্থানীয় বন বিভাগ। মোর্শেদ আলমের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পৌরসভার ওয়ারলেস এলাকায় রাস্তার পাশে ডানা ভাঙা অবস্থায় পড়েছিল বাজ পাখিটি। পরে স্থানীয় মাইনুদ্দিন ও রাবেয়া দম্পতি বাজ পাখিটি উদ্ধার করে নিজেদের ঘরে আশ্রয় দেন। বিলুপ্তপ্রায় বাজ পাখিটি সুস্থ করতে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থাও করেন তারা। আমার জানা মতে এটা শাহী বাজ পাখি। চাঁদপুর আগে দেখা যেত, কিন্তু ইদানিং দেখি না। তো বড় বড় গাছ এগুলো থাকে আর সাধারণত মাছ খায়। মোটামুটি বিপন্ন প্রজাতির, চাঁদপুরে এটা দেখা যায় না। আমি এটা প্রথম দেখছি, আমি আজকে এই প্রথমে এই পাখিটা দেখছি, কিন্তু আর কোনো সময় দেখি না।
পাখিটি হস্তান্তরে যোগাযোগ করা হলেও সাড়া দেয়নি বন বিভাগ। জায়গায় যাইতেছিলাম তখন যাওয়ার সময় দেখবো রাস্তার পাশে এটা পড়ে আছে আর পাকা থেকে রক্ত চলছে, পায়ের উপর সম্ভবত রিক্সা গেছে। পরে ওই রিক্সাওয়ালার সহযোগিতায় আমি এটা আবার বাসায় নিয়ে আসি। আনার পরে ওই পাখাটা ভাঙছে। পাখাটাতে একজন ওই আপনার ভেটেরিনারি চিকিৎসক আছে আমাদের দুলাভাই, আলাপ করলাম। উনি বললো যে পানি দিয়ে ধুয়ে রক্তটা বন্ধ করে। বিলুপ্তপ্রায় বাজ পাখিটি সংরক্ষণে বন বিভাগকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 108 পয়েন্ট কমে 5606 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 394টি কোম্পানির 536 কোটি 83 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 18 কোটি 23 লাখ টাকা বেশি। দাম বেড়েছে 11টির, কমেছে 371টির এবং অপরিবর্তিত রয়েছে 12টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। রাজধানী ঢাকাকে বাঁচাতে বৈষম্যমূলক ডিটেইল এরিয়া প্ল্যান ড্যাপ বাতিলের কোনো বিকল্প নেই বলে জানিয়েছে রিহ্যাব। সিরডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই দাবি করেন রিহ্যাব নেতারা। সংবাদ সম্মেলনে ছিলেন রিহ্যাবের প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভুইয়া ও অন্যরা। বৈষম্যমূলক ও ত্রুটিপূর্ণ বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ বাতিল করে ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা 2008 ও মাস্টার প্ল্যান 2010 বিধি অনুসারে ভবনের নকশা অনুমোদনের আদেশ দেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এবারে রয়েছে খেলার খবর।